Yes. আচ্ছা। So এই chapter 24 is about the applications of radioactivity, মানে where we use radioactivity. So radioactivity কে normally আমরা অনেক জায়গায় use করি, but mainly these are used in medical science and in industrial process. হ্যাঁ। So medical science এ যেটা একটা আছে, radioactive isotopes are being used as a tracer in diagnosis of diseases related to several organs, including kidneys and liver. So এই ক্ষেত্রে কি করা হয়? Radioactive tracer বলতে basically we mean a radioactive substance যেটা একটা chemical compound form-এ থাকবে and which is able to emit gamma radiation. Obviously, you might ask a question, why gamma radiation? The answer is simple. Gamma radiation has a high penetration power. Yeah. আলফা নিলে দেখা যাচ্ছে ওটা তেমন স্কিনই পেনিট্রেট করতে পারে না। সো ভেতর থেকে বেরোবে কি? এটা কি স্যার? আর বেটা পেনিট্রেশন পাওয়ারও খুব যে বেশি তা না। সো গামা রেডিয়েশনের কেমিক্যাল কম্পাউন্ড গুলো মেইনলি রেডিয়েটিভ আইসোটোপ বা রেডিয়েটিভ ট্রেসার হিসেবে ইউজ করা হয়। সো এটা প্রথমে আমরা পেশেন্টের বডিতে ইন্ট্রোডিউস করব থ্রু ইনজেকশন ইফ ইটস ইন লিকুইড ফর্ম অর ইট ক্যান বি সোয়ালোড ইন দ্য ট্যাবলেট ফর্ম। ডিপেন্ড করে কোনটা কিভাবে বানানো হয়েছে। সো এই ট্রেসারটা আপনার বডিতে যাওয়ার পর যেটা হবে দ্য ডায়াগনোসিস ইজ ডান ইউজিং আ গামা রে ক্যামেরা। কারণ যখন আইসোটোপটা আপনার বডিতে চলে গেছে, after that, the isotope will start decaying and it will keep on releasing gamma radiation. And একটা gamma ray camera is sensitive to gamma radiation. So ওইটা আপনার ওই অর্গানের থেকে যেই রেডিয়েশনটা বের হচ্ছে সেটাকে ক্যাপচার করে it can convert it into a film. Normally ওই যে আমাদের কি বলে ফটোগ্রাফের ও মানে ফটোগ্রাফিক ফিল্মের উপর যেরকম ক্লাউডি একটা ইমেজ তৈরি হয় না এক্সট্রা টেক্সটে, ওরকম একটা ইমেজ তৈরি হবে। And from that the physicist or the doctor can understand what problem your organ has. So যেরকম এখানে আমরা একটা এক্সাম্পল যদি দেখি আয়োডিন 123, আয়োডিন 123 এটা একটা রেডিয়েটিভ ট্রেসার হিসেবে ইউজ করা হয় স্পেশালি ফর ডায়াগনোসিং থাইরয়েড গ্ল্যান্ড বিকজ থাইরয়েড গ্ল্যান্ড ইজ organ which absorbs iodine. So এই কারণে এটাকে ইউজ করা হয়। Once this iodine 123 is introduced in your body, your thyroid gland absorbs it and then it starts emitting the gamma radiation, যেটা gamma ray ক্যামেরা দিয়ে আমরা ক্লিয়ারলি একটা গ্ল্যান্ডের ইমেজ তৈরি করতে পারবো। ঠিক আছে? এখন what isotope can you use as a as a medical or মানে কোন রেডিয়েটিভ আইসোটোপ গুলাকে আমরা ট্রেসার হিসেবে ইউজ করতে পারি যেগুলোর হাফ লাইফ লো থাকবে, রাইট? যেমন আয়োডিন 123 has a half life of 13 hours. সো মোটামুটি ২ দিনের মধ্যে এটার অ্যাক্টিভিটি লেভেল অনেক লো লেভেলে চলে যাবে which will be less harmful to our body, right? আচ্ছা। আবার আরেকটা widely used radioactive tracer হচ্ছে technetium 99M. ওকে? এম কি আছে? হ্যাঁ, একটা হচ্ছে technetium 99, আরেকটা হচ্ছে technetium 99M. I don't know the exact, but this is more radioactive. Technetium 99M যেটা। ঠিক আছে? ওকে। সো এটাকেও আমরা অনেক সময় মেডিকেল ডায়াগনোসিস এ ইউজ করি। এটাও একটা গামা ইমিটার এবং এটাকে ওই যে একইভাবে বডিতে ইন্ট্রোডিউস করে দিয়ে গামা রে ক্যামেরার মাধ্যমে we can develop a image. So radioactive isotopes are used as a tracer in the medical diagnosis. এটা গেল হচ্ছে ট্রেস করা। নেক্সট হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের পারপাসেও রেডিওঅ্যাক্টিভ আইসোটোপস গুলাকে ইউজ করা হয়। দ্য রেডিওঅ্যাক্টিভ আইসোটোপস আমাদের বডির সেলকে এফেক্ট করতে পারে, স্পেশালি ইফ ইট ক্যান গেইন এন্ট্রি। ইভেন আলফা পার্টিকেলস ক্যান এফেক্ট আওয়ার বডি সেলস ইফ ইট গেইনস এন্ট্রি। এখন নরমালি আলফা পার্টিকেল আমাদের স্কিন পেনিট্রেট করতে পারে না। বাট লেটস সে আচ্ছা। So the next use of radioactive isotope হচ্ছে ট্রিটমেন্ট পারপাসে রেডিয়েটিভ আইসোটোপ ইউজ করা হয়। নরমালি রেডিয়েশন যেগুলো বের হয়, গামা রেডিয়েশন বলেন, বেটা বলেন, আলফা বলেন, সবগুলোই low level radiation doesn't cause much harm to our body, but if high doses of such radiation enters our body and reaches our cell, they can damage our DNA. And DNA তে ড্যামেজ করার মাধ্যমে তারা অনেক সময় সেলকে মিউটেট করে ফেলতে পারে, যেটাকে আমরা বলি সেল মিউটেশন। সো সেল মিউটেশন বেসিক্যালি নরমালি একটা সেলের গ্রোথ রেট থাকে। You have heard about mitosis, right? সেল ডিভিশনের মাধ্যমে, হ্যাঁ, সেল ডিভিশনের মাধ্যমে এটা আমাদের বডি গ্রো করে এন্ড সেলস গুলা ডিভাইড করে। বাট what these radioactive isotopes or radiation can do is এই সেলের ডিএনএ তে একটা স্ট্রাকচারাল চেঞ্জ আনার মাধ্যমে এই সেল ডিভিশনের গ্রোথটাকে অ্যাবনরমাল করে ফেলতে পারে। সো দ্যাট লিডস টু আ টিউমার। কারণ প্রচুর দ্রুত গ্রো করতে থাকে সেলটা, ডেভেলপ করতে থাকে ইন অ্যাবনরমাল রেট। সো ওটা উইল লিড টু আ টিউমার এন্ড আল্টিমেটলি দ্যাট ক্যান টার্ন ইনটু আ ক্যান্সার। ঠিক আছে? তাহলে এটা তো হলো আমাদের রোগ তৈরি করে দিল রেডিয়েটিভ আইসোটোপ বা রেডিয়েশন, রাইট?
At the same যেভাবে ক্যান্সার সেল যেভাবে তৈরি করতে পারে রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ একইভাবে it can also kill cancer cells if high doses of কাঁটা দিয়ে কাটা তোলা। হ্যাঁ, কাঁটা দিয়ে কাটা তোলার মতো। এক্সাক্টলি। If you introduce high doses of Yeah. um রেডিয়েক্টিভ রেডিয়েশন মানে রেডিয়েশন যদি আপনি ক্যান্সার সেলস গুলাকে টার্গেট করে দেন, তাহলে ক্যান্সার সেল কিল করা যাবে। বাট এটার একটা প্রবলেম আছে। When you are actually trying to kill the cancer cells using the radioactive You may isotopes, actually kill you the may also normal kill cell. some of the healthy cells or you may even mutate them. So Okay. সেক্ষেত্রে that can lead to another type of অনেক সময় দেখবেন ওই আগের দিনে না, রিসেন্ট টাইমস এ হইছে এরকম ক্যান্সার ট্রিটমেন্ট একটা করতে গেছে আরেকটা ক্যান্সার তৈরি হয়ে গেছে। আপা ঠিক আছে? হয়ে যায়। বিকজ অফ দিস থিং। সো এই কারণে আপনি যদি রেডিয়েশন ইউস করে ক্যান্সারাস সেলস গুলা কিল করতে চান, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু মেক সিউর ইটস ভেরি টার্গেটেড। ওকে? যেটা আম যেমন রিসেন্টলি AI use করে। রাশিয়া কিন্তু একটা AI use ডেভেলপ করতে করছে। না, না। এটা হইছে। It has been successful in the first trial. AI ইউজ করে না? AI ইউস করে ডেভেলপ করছে। ওটাই তো কি জানি বলতেছি। নাম ভুলে গেলাম তো। নামটা মুখস্থ করে বলেছে। এক্সাক্টলি। সো ইয়া, ওটা is actually if it works তাহলে তো খুব ভালো। মেডিসিনের মাধ্যমে ক্যান্সার ট্রিট হয়ে যাবে। মেডিসিন, লেজার। দেখলাম এরকম একটা ভ্লাদিমির পুতিনের একটা ছবি দিছে এরকম একটা কৌটার মতো দেখলাম। I bet রাশিয়া এটা আমেরিকা সাপ্লাই করব না। না, 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 করবে না। ওকে? করবে কেন? নাকি না, না, করবে না। কেন করবে? ওটাই। আচ্ছা। সো এখন দেখা যায় অনেক সময় যেটা ইউস করা হয় এই ক্যান্সার ট্রিট করার জন্য আলফা, বেটা রেডিয়েশন ২ টাই ইউস করা হয়। বাট এদের একটা প্রবলেম হচ্ছে এদের রেঞ্জটা শর্ট। এই কারণে এদেরকে ইউস করা হয়। ইন দ্যাট কেস obviously you have to make sure যেহেতু এই পার্টিকেলস গুলার পেনিট্রেশন পাওয়ার কম, you have to take them very close to the Yeah. target cells. তাহলে সুবিধা হচ্ছে ওরা শুধু টার্গেট সেলটাকে হয়তো পেনিট্রেট করতে পারে। because alpha particle or beta particle can penetrate the cell membrane কতটুকু পেনিট্রেশন পাওয়ার আছে। কিন্তু ও by itself cannot enter the body. ঠিক আছে? তো এইভাবে আমরা দেখা যেতে পারি ক্যান্সার সেল ট্রিটমেন্টে রেডিয়েটিভ আইসোটোপ ইউস করতে পারি। যেমন আয়োডিন 131 এটা একটা বেটা পার্টিকেল এমিটার এবং এটাকে ইউস করে থাইরয়েড গ্ল্যান্ডের ডিজিজ গুলাকে ট্রিট করা হয়। ইফ দেয়ার ইজ এনি ক্যান্সারাস সেল আউট দেয়ার আপনি আয়োডিন 131 দিয়ে এটা ট্রিট করার চেষ্টা করতে পারেন। অ্যান্ড ইটস অলসো কোয়াইট গুড বিকজ এটা হাফ লাইফ মোটামুটি কম 8 ডেজ ইজ দ্য হাফ লাইফ। সো মোটামুটি ১ মাসের মধ্যে একটা পেশেন্ট ইজিলি রিকভার করে ফেলবে। Yeah. সো এগুলা গেল হচ্ছে ২ টা ইউজ ট্রিটমেন্টের পারপাসে। দেন স্টেরিলাইজেশন এর জন্য আমরা Oh, রেডিওঅ্যাক্টিভিটি like ইউজ করি। you kill bacteria. রাইট, ব্যাকটেরিয়া, ভাইরাসেস দিস আর অল সেলস, রাইট? Yeah. সো এই প্রসেসটাকে বলা হয় ইরাডিয়েশন। সো মেডিকেল ইকুইপমেন্টস গুলাকে স্টেরিলাইজ করার জন্য জাস্ট ওয়াশিং ইট উইথ লাইট ওয়েট ইজ নট এনাফ। Like, Okay, so you have to obviously you need to wash it and then you place it in a plastic bag and then plastic bagটাকে the entire bag is being মানে exposed to gamma radiation. সো গামা রেডিয়েশন ইজিলি প্লাস্টিক ব্যাগ পেনিট্রেট করে আপনার ইনস্ট্রুমেন্ট গুলাতে বা মেডিকেল ইকুইপমেন্টে কোনো জার্মস যদি থাকে ব্যাকটেরিয়াল সেল বা ভাইরাস সেল থাকে ওগুলাকে কিল করে ফেলে এন্ড ইউ নিড টু সিল ইট বিফোর হ্যান্ড যাতে করে কিল করার পর আবার নতুন করে এয়ার এর কন্টাক্ট এসে কন্টামিনেশন না হয়। ঠিক আছে? সো এইভাবে যদি আপনি কোনো ইকুইপমেন্টকে স্টেরিলাইজ করেন তাহলে ওটাকে বলা হয় ইরাডিয়েশন। দ্য প্রসেস ইজ কল্ড ইরাডিয়েশন। ঠিক আছে? সেইম ভাবে এই টেকনিকের মাধ্যমে আমরা ফুডকে স্টেরিলাইজ করতে পারি। রাইট? ক্যান ফুড গুলা কি করা হয়? আগে ফুডটাকে ক্যানের মধ্যে ভরে সিল করে ফেলা হয় and then it is being irradiated. That means it is exposed to gamma radiation. Yeah. So gamma radiation can easily penetrate through the metal cans and destroy any bacteria present in the food. তবে if the bacteria has already produced some poison in the food and then you can it and then you go for irradiation. Gamma radiation has the ability to destroy the bacterial cells, but it cannot destroy the poison that has been formed. So আপনি পচা জিনিস ইরাডিয়েট করে ঠিক করতে পারবেন। ঠিক আছে, ওটাকে ইরাডিয়েট করে ওটা লংজিভিটি শেলফ লাইফ যেটাকে আমরা বলি ওটা বাড়াতে পারবেন আপনি। ঠিক আছে? এখন আপনি বলতে পারেন এত কষ্ট করার দরকার কি? হাই টেম্পারেচারে যদি আমরা ফুডটাকে বয়েল করি বা ফুডটাকে যদি হাই টেম্পারেচার রাখি তাহলে তো ব্যাকটেরিয়াল সেলস, ভাইরাস সেলস মোস্ট অফ দেম আর বিং কিলড। ট্রু, বাট দ্যাট উইল অলসো ডিস্ট্রয় ইওর ভিটামিনস। এর জন্য হাই টেম্পারেচার ট্রিটমেন্ট হচ্ছে বেটার ট্রিটমেন্ট হচ্ছে এই ইরাডিয়েশন প্রসেসের মাধ্যমে ব্যাকটেরিয়া রিমুভ করা। ঠিক আছে? এইগুলো গেল মেডিকেল এন্ড ফুড পারপাস হচ্ছে একটা গেল। এখন দেখেন ইন্ডাস্ট্রিয়াল পারপাসে রেডিওঅ্যাক্টিভিটি অনেক ইউজ করা হয়। রাইট? একটা তো অলরেডি আমরা জানি যেটা নিয়ে আমরা পড়বো নেক্সট চ্যাপ্টারে পাওয়ার জেনারেশন। You use uranium isotopes Yeah, to fusion and produce. Right. Fission তো আর এখনো আমাদের fission is a natural process occurring on the planet. fusion. Fission. Fission is Yeah. what we use.
এটা Fusion হচ্ছে এর জন্য sun যেটা আর হয়, ফিউশন হচ্ছে যেটা আমাদের sun and সান এন্ড স্টারস এর সাথে yeah, হচ্ছে। ওটা exactly. তো আমাদের পৃথিবীতে এখন পর্যন্ত পসিবল হয় Because নাই। অনেক high temperature লাগে যেটাও হয় না। যেটা আম কি, মানে কি লাগে? High প্লাজমাটা temperature, যে প্লাজমাটা yeah. তৈরি করা হয় ওটাকে কন্টেইন করার মতো জিনিস এখনো আমাদের তৈরি কি হয়নি। লাগে? High এগুলো ট্রাই temperature ওটা fission এর জন্য লাগে high temperature, right? Very high temperature, high pressure and density আর a strong magnetic field. ইয়া এই ৩ টে লাগে না নাকি আর কি লাগে? না এটাই। ঠিক আছে? বাট দ্য টেম্পারেচার দ্যাটস দ্য প্রবলেম। টেম্পারেচারটা প্রচুর হাই। For fission. ওটা অনেক। মেইনটেইন করা ইজ ডিফিকাল্ট। ওকে। সো রেডিওঅ্যাক্টিভিটি ইউজ করে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস আমরা পাওয়ার জেনারেশন করতে পারি। ইভেন ম্যানুফ্যাকচারিং এবং মেজারিং পারপাসেও রেডিওঅ্যাক্টিভিটি ইউজ করা হয়। সেখানে যেরকম একটা আছে ফার্স্ট অফ অল গামা রেডিওগ্রাফি। আ গামা রে ক্যামেরা কিন্তু জাস্ট এক্স-রে ক্যামেরার মতোই। এটাকে আমাদের এয়ারপোর্টস এ ইউজ করা হয়। ব্যাগ স্ক্যান করার জন্য। Yeah. Now X-rays are also being used, but X-ray এর চেয়ে গামা রে পেনিট্রেশন পাওয়ারটা বেশি। সো আপনারা যদি মেটাল কোনো ব্যাগও ইউজ করেন, gamma rays can easily penetrate and disclose whatever you are carrying in your suitcase. So এটার মাধ্যমে আমাদের চেক করা ইজিয়ার হয় গামা রে ক্যামেরা ইউজ করে। গজ করা মানে কিন্তু মেজার করা। This is just another word of measure. Increase of vocabulary. কালকে ইউজ করব না পরীক্ষায় ইংলিশটা পাচ্ছি। ওকে। সো গজিং টেকনিকে বেসিক্যালি কি করা হচ্ছে লেটস সে আমাদের অনেক ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে বড় ট্যাংকে আমাদের ম্যাটেরিয়ালস থাকে র ম্যাটেরিয়ালস এন্ড ইট ইজ নট পসিবল যে প্রতিদিন গিয়ে আপনি চেক করবেন ২-৩ তলা ম্যাটেরিয়ালের মতো থাকতে পারে। কি মানে material? যেরকম ধরেন আপনি একটা কোল ফায়ার্ড পাওয়ার স্টেশন চালাচ্ছেন, কোল ফায়ার। সো আপনার র ম্যাটেরিয়াল সোর্স তো কোল। Yeah. সো এই কোলকে আপনি একটু করে দিবেন? মানে তো বিশাল বড় ট্যাংক থাকবে। ২-৩ তলা ট্যাংক। ওটার ভিতরে কোল ভরা থাকে। সো ওইটা তো আপনার রেগুলার চেক করতে হবে। Because if you run out of coal, your entire national grid electricity supply বন্ধ হয়ে যাবে। তখন তো সরকার আপনার চাকরি খেয়ে দিবে। So you need to সরকার keep a চাকরি track খাবে না। যে একটা সার্টেন লেভেলে পড়ার পর যেন আপনি সিগন্যাল পান that the coal has been dropped to a certain level, now it's time to refill. Okay? বাট এই ইন্ডিকেশনটা আপনি কিভাবে পাবেন? লেজার ইউজ করে। আপনি বলতে পারেন ওখানে লেজার ইউজ করে, বাট লেজার দিয়ে তো হবে না কাজ। কিভাবে হবে না? কারণ কোল যেই মানে ইসের মধ্যে রাখা হয় এটাকে হুপার বলতেছে তারা। ওকে? সো কোল যেখানে রাখা হয় এই কোল ডাস্ট তৈরি করে। এখন ডাস্ট তৈরি করার কারণে অপটিক্যাল সেন্সরস গুলা কাজ করবে না। কারণ ডাস্টের থ্রুতে তো লাইট ব্লক হয়ে যাবে। Yeah. সো দেখা যাচ্ছে ধরেন এখানে ডাস্ট আছে। এই আমি অপারেটিং সিস্টেমটা আপনাকে বুঝাই তারপর অপটিক্যালটা কেন কাজ হবে না সেটা বুঝাবো। ঠিক আছে? সো এখানে যেমন দেখেন আমাদের রেডিয়েশন সোর্স আমরা এখানে রাখবো, এখানে একটা সেন্সর রাখবো ডিটেক্টর হিসেবে। ওকে? সো ধরেন এখানে থেকে রেডিয়েশন ইজিলি পাস করতে পারবে ইভেন থ্রু দ্য কোল ডাস্ট অ্যান্ড ইট ক্যান রিচ দ্য ডিটেক্টর। ওকে? এখান দিয়ে কি আমার এটা পাস করতে পারবে? রেডিয়েশন? না, gamma rays will be absorbed by the core and a very little amount of radiation will probably reach the detector. Yeah. ঠিক আছে? সো আমার সেকেন্ড ডিটেক্টর কাউন্ট রেট কম থাকবে, ফার্স্ট ডিটেক্টর কাউন্ট রেট বেশি থাকবে। ওকে, হ্যাঁ, বুঝছি। বুঝছিস? না বুঝতে পারলাম? না, বুঝতে পারছি। বাট যখন আপনার লেভেলটা এইখানে নেমে যাবে সাপোজ, তখন এই জায়গা দিয়ে তো ইজিলি রেডিয়েশন গুলা পাস করে আমার সেকেন্ড ডিটেক্টর কাউন্ট রেটও বাড়ায় দিবে। সো আমি কম্পিউটারে একটা ইনপুট তৈরি করে রাখতে পারি যে যখন এইটার কাউন্ট রেট একটা সার্টেন স্টেজের উপরে চলে যাবে তখন আমাকে যেন সিগন্যাল। সো সিগন্যাল দিলে আমি বুঝবো যে লেভেল হ্যাজ বিন রিডিউসড টু বিলো দিস, সো আই শুড কুইকলি টেক দ্য স্টেপস টু রিফিল দ্য কুপন উইথ কোল। এখন আপনি বলতেছিলেন অপটিক্যাল সেন্সর ইউজ করা। অপটিক্যাল সেন্সরের প্রবলেমটা কি হচ্ছে? অপটিক্যাল সেন্সরের ক্ষেত্রে এই হুপারের মধ্যে কোল ডাস্ট থাকবে, রাইট? সো কোল ডাস্টের কারণে এখানে তো প্রচুর কোল ডাস্ট আছে। সো দেখা যাচ্ছে এরা কিন্তু লাইটটাকে ব্লক করে দিতেছে। ব্লক করে দিলে আপনি এখানে রিডিং কম পাবেন। সো আপনি মনে করবেন আপনার এই পর্যন্ত কোল আছে। কিন্তু আসলে কি এ পর্যন্ত কোল আছে? না, এটা তো ডাস্টের কারণে রিডিং নিতে পারেনি। ঠিক আছে? Yes. সো ইউ গেট আ ফলস রিডিং উইথ অপটিক্যাল সেন্সরস। এর জন্য এখানে আমরা গামা রেডিয়েশনটা ইউজ করাটা ইজ দ্য বেস্ট। আলফা তো ইউজ করতে পারবেন না বিকজ আলফা তো কয়েক সেন্টিমিটার অ্যাবজর্ব হয়ে যায়, বেটাও অ্যাবজর্ব হয়ে যায়, রাইট? সো গামা উড বি দ্য বেস্ট সোর্স। সো এইভাবে মেজার করার জন্য আমরা রেডিয়েটিভ আইসোটোপস কে ইউজ করতে পারি। ঠিক আছে? এগুলি এখানে লেখা বড় করে। এটাই জিনিসটা লেখা। এবার আসেন ট্রেসিং এন্ড মেজারিং দ্য ফ্লো অফ লিকুইডস এন্ড গ্যাসেস। ফ্লো অফ লিকুইড। হ্যাঁ, লিকুইডের ফ্লো, গ্যাসেস এগুলো মনিটর করার ক্ষেত্রে আমরা রেডিয়েটিভ আইসোটোপস ইউজ করতে পারি। যেমন আমার ফ্লুইড বা গ্যাস যে আমরা বাসায় ইউজ করি, এগুলো গ্যাসের লাইন দিয়ে যায়, রাইট? হ্যাঁ। মেটালের পাইপ। এখন মেটালের পাইপে যদি কোনো লিকেজ থাকে, মানে তো গ্যাস বের হয়ে যাবে। তো এই লিকেজটা আমি কিভাবে বের করব? All I can do is let's say I will keep a radioactive source here, gamma emitter, and I'll keep a detector here, and I'll keep on moving it.
just two in the same direction. যদি আমার কোন জায়গায় লিকেজ থাকে তাহলে ওই জায়গা থেকে আমার রেডিয়েশন ইজিলি চলে যাবে এবং ডিটেক্টর রিচ করে রিডিংটা বেড়ে যাবে। ওয়েট ওকে। আমার লিকেজ বের করার জন্য আমার লালটা হচ্ছে গ্যাস বা পাইপ। লিকুইড গুলো তো পাইপ দিয়ে ফ্লো করতেছে। লালটা লালটা হচ্ছে আমাদের পাইপ। পাইপ। ওকে ঠিক আছে। সো এই পাইপে যদি কোথাও লিকেজ থাকে, আমি কি করব? On one side of the pipe, I keep a radioactive detector, like a GMP with a counter, আর আরেক পাশে আমার রেডিয়েক্টিভ একটা ইমিটার থাকবে, একটা সোর্স। তো নরমালি পাইপে যদি কোনো ছিদ্র না থাকে, the pipe will be able to absorb the gamma radiation and detect a reading কম আসবে। Yeah. Right? But if there is any leakage in any part of the pipe, the reading will automatically increase. আমি এভাবে মুভ করাতে থাকবো। অলমোস্ট লাইক দা যে আপনার আগের যে বললেন গজিলার মতন হচ্ছে Almost, yeah. কাছাকাছি। Principle টা same. Yeah. So যখন আপনি দেখবেন রিডিং বেড়ে গেছে তখন you know that the pipe has a problem or a fault in that particular location. So তারপর আপনি ওই পাইপটাকে মেরামত করে নিতে পারেন। এক্সাক্টলি। আবার এখানে যেটা আছে সুয়েজ spread of sewage in the ocean মেজার করার জন্য আমরা আ রেডিয়েক্টিভিটি ইউজ করতে পারি। সুয়েজ তো বুঝছেনই কি, হ্যাঁ, রাইট? সো ওশানে যে রেই সুয়েজ তৈরি হচ্ছে, আমরা এখানে রেডিয়েটিভ সোর্স রাখতে পারি। একটা সোর্স থেকে দেখেন যেখানে সুয়েজের কোয়ান্টিটি বেশি হবে ওখানে আমার রেডিয়েশন, এগুলো হচ্ছে আমার ডিটেক্টরস গুলো। ঠিক আছে? সো সুয়েজের সোর্স যেখানে বেশি হবে ওখানে আমার রেডিয়েক্টিভিটি লেভেল কি আসবে? কম। এক্সাক্টলি। আর যেখানে কম থাকবে সেখানে মানে যেখানে সুয়েজ থাকবে না সেখানে রিঅ্যাক্টিভিটি আমার Yeah. রিডিং বেশি আসবে। সো আমি যদি দেখি আমার এটার কোনো মানে বেশি কয়েক জায়গাতে ধরেন এখানে আমার রিডিং কম আসছে, এখানেও রিডিং কম আসছে, এখানেও রিডিং কম আসছে। তাহলে আমি কি বুঝতেছি? যে আমার সুয়েজটা অনেক বেশি পাইলড আপ হয়ে গেছে। রাইট? সো সেক্ষেত্রে I can use some pressure or something to spread it out. যাতে ওশানের কোন জায়গায় খুব বেশি সুয়েজ জমা না হয়। because that can affect your aquatic life. বুঝতে পারছি? এই সবই কিন্তু মেজারিং টেকনিক আর কিছু না। and the same principle is applied. যে ডিটেক্টর কাউন্টেড বাই নেচার। Yeah. ওকে? Radioactive dating এটা হচ্ছে one of the major use of radioactive isotopes. We can use it রক ডেটেড। হ্যাঁ, we can use it to determine the age of organic and inorganic matters. Organic matters হচ্ছে কোনগুলাকে বলা হয়? হ্যাঁ? Organic matters are গ্রানাইট। Organic matters are those uh, materials which are formed using carbon. Carbon থাকলে ওটাকে organic বলা হয়। গ্রাফাইট। Sorry, carbon and hydrogen থাকলে ওটাকে organic বলা হয়। কেরোসিন। হ্যাঁ? কেরোসিন। Organic. Carbon আর hydrogen bond থাকলে organic. Yes, sir. মিথেন যতগুলো আছে। Methane and propane. অ্যালকেন অ্যালকিন যতগুলো আছে। Alkane, alkene, alkyne. অ্যালকেন ট্রিপল বন্ড। সবগুলো aldehyde যেটা। ওকে। সো অর্গানিক ম্যাটার এর জন্য আমরা যেটা ইউজ করি যেহেতু ওদের সবার মধ্যে কার্বন আছে we use radiocarbon dating. সো এখানে কি করা হচ্ছে? বেসিক্যালি আমরা এখানে we will try to measure the activity level of carbon-14 isotopes. Now normally carbon-14 produce হয় আমাদের পৃথিবীতে কিভাবে? By the help of cosmic rays. Cosmic rays আসে। Cosmic rays এর কারণে দেখা যাচ্ছে অনেক carbon-12 যেটা স্টেবল ফর্ম ওইটাকে ফাস্ট মুভিং একটা নিউট্রন নরমালি ফাস্ট নিউট্রন। ফাস্ট মুভিং নিউট্রন হিটস a nitrogen atom. ফাস্ট মুভিং। হুম। স্লো মুভিং না? না, স্লো মুভিং হচ্ছে ইসের জন্য। ইউরেনিয়ামের জন্য। আর এই ক্ষেত্রে ফাস্ট মুভিং নিউট্রন যদি একটা নাইট্রোজেন অ্যাটমের সাথে অ্যাবসর্বড হয়, তখন আপনার কার্বন-14 আইসোটোপ তৈরি হয়। এটা ইকুয়েশনটা যদি লিখি নাইট্রোজেনের কত? 14, 7 না? Yeah, 14. সিউর? Yeah. For sure. সো ইউ অ্যাবসর্ব আ নাইট্রোজেন নিউট্রন। সো নিউট্রনের আমাদের N10. n আমাদের 0, 1. মাস নাম্বার তো 1 is 0. আর ইলেকট্রন নাম্বার বা প্রোটন নাম্বার ইজ 0। Yeah. ঠিক আছে? অ্যাটমিক নাম্বার। সো এটাকে অ্যাবসর্ব করে যেটা হবে ইউ উইল হ্যাভ আ কার্বন-14 কার্বনের তো 6 তাই না? Yeah. একটা কার্বন-14 প্রোডিউস হয়। প্লাস এখানে তাহলে আমার ব্যালেন্স করতে হলে কি লাগবে? I need a new proton. ঠিক না? Yeah. তাহলে কি ব্যালেন্সড হচ্ছে আমার? হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে? Yeah. সো এইভাবে একটা নাইট্রোজেন এটা অবশ্য লাগে না, দেয়া আছে মনে হয়। বইয়ে তো পাইলাম না। যাই হোক নাইট্রোজেন কে যখন একটা মানে ফাস্ট মুভিং নিউট্রন এসে এটার সাথে হিট করে তখন আমাদের কার্বন-14 রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ তৈরি হয়। ঠিক আছে? এখন এই যে আ ফাস্ট মুভিং নিউট্রনটা কই থেকে আসতেছে? Because of the cosmic rays, right? You know that Yeah. there are so Yeah. many nuclear reactions taking place in the stars and Universe. sun, right? Yeah. ওখান থেকে cosmic ray produce which is basically a form of energy. Nuclear mass is এবং এরা right? Nuclear mass is open cosmic rays. হ্যাঁ। সো এরা যখন আসতেছে they can bring high energy fast moving neutrons
এই নিউট্রনস গুলা আমাদের পৃথিবীতে আপনারা জানেন এয়ারের 78% ই হচ্ছে মনে Nitrogen. হয় নাইট্রোজেন, রাইট? So when this transforming neutrons is absorbed by nitrogen, they get transformed to carbon 14. এখন এই carbon 14 is radioactive and this carbon 14 is absorbed by the plants during photosynthesis process. Yeah. This plants এর মধ্যে absorb হয় মানে it gains entry into the food chain. So আপনি প্লান্ট না খাইলেও আপনার মধ্যে কার্বন 14 চলে আসবে। এখন when a organic substance like an animal or a plant is alive, এই কার্বন 14 সারাক্ষণই রিপ্লেস হচ্ছে আমাদের বডিতে। ঠিক আছে? শুধু যে ফুডের থ্রুতে আমরা কার্বন 14 পাই তা কিন্তু না। As carbon 14 is present in the atmosphere when we breathe it, the carbon we don't breathe carbon dioxide. We don't Right. breathe carbon. সেটাই। আমাদের ব্রিদিং এর মাধ্যমে কার্বন filtrate 14 absorb হয় না। আমরা ন্যাচারালি ফিল্টার কিন্তু আমরা জাস্ট অকেটে না, সেটা তো জানি না। আমি বলতেছি যে I was thinking যে ব্রিদিং এর মাধ্যমে বা এয়ার এর মাধ্যমে কোন কার্বন 14 নরমালি আর ওইটা হয়ে যায় আপনার আর ওইটা আপনার লাইক রিজেনেটিক প্ল্যান্টেড অ্যাবসর্ব হয়। না, ওটা তো ফুড চেইনের মাধ্যমে। ফুড চেইনের মাধ্যমে তো আসবে। এটা নিয়ে সন্দেহ নেই। আপনার যাই হোক, আসবে আসবে। হুম? আপনার না, আসবে। ব্রিদিং এর মাধ্যমে আসবে না। এটাই আমি বলে ফেলছিলাম, ব্রিদিং এর মাধ্যমে আসবে না। সো লিভিং অর্গানিজমে কার্বন 14 কন্টিনিউয়াসলি রিপ্লেস হচ্ছে। বাট when an organism dies, this replacement process stops. এখন এরপরে শুধু এই কার্বন 14 ডিকেই করতে থাকবে। এখন কার্বন 14 এর হাফ লাইফ অনেক বেশি, which is actually the reason why you use carbon 14 dating to find the age of কি বলে organic substances, right? So carbon 14 এর normally এটার half life হচ্ছে 5600 years. So মোটামুটি আমরা বলতে পারি যে ৩-৪ half life পর্যন্ত তো কন্টিনিউ করাই যায়, নাকি? So it's a huge amount of time. আপনি যদি ৪ টা half life চিন্তা করেন, it's more than কত? ৩ টা half life এ চিন্তা করেন 15,000 আর ওদিক দিয়ে হচ্ছে আরো 1800 16,800 years ৪ টা হলে 20 বছরেরও 20,000 বছরেরও বেশি পুরনো জিনিস আপনি কার্বন 14 এর ডেটিং এর মাধ্যমে বের করতে পারবেন। Now how is this done? So what we need to do is ধরেন আপনি একটা ১ কেজির একটা অ্যানিমেল স্যার কার্বন ডেটিং আর ঠিক রক আছে? ডেটিং কি সেম? না, সেম থিং না। অর্গানিক সাবস্টেন্স এর জন্য শুধু কার্বন ডেটিং ফিজিক্যাল, অন্যগুলোর জন্য হবে না। রক ডেটিং আমরা অন্য প্রসেস এ করতে হবে। সো কার্বন ডেটিং এ রক ডেটিং এটা অনেক কমপ্লেক্স। এজন্য ওটা ডিটেইল আপনারা পাবেন না এখানে। দিস প্রসেস How টাজ that year like yes sir sheeted questions like how হ্যাঁ, ওটা how will অ্যান্সার করতে হবে অতটুকু জানবেন। আর এটা যেমন একদম জানবেন, নিজেই পারবেন করতে। ঠিক আছে? অত ডিটেইলে জানবেন না। জানবো ওটাও জানবেন বাট ওটার জন্য আপনার রিঅ্যাক্টিভিটি সিরিজ মনে রাখবেন। মানে আচ্ছা রিঅ্যাক্টিভিটি সিরিজ না সরি। দ্যা রেডিয়েশন এর আ প্যারেন্ট আর ডটার নিউক্লিয়াইড এর পুরো এইটা মনে রাখবেন। ঠিক আছে? we'll see that as well. সো ধরেন আপনার একটা কেজি সাবস্টেন্স এর লাইভ অবস্থায় ওর কি পরিমাণ কার্বন 14 অ্যাক্টিভিটি থাকে ওইটা আপনি মেজার করবেন। এখন আপনি সেম টাইপের একটা সাবস্টেন্স এর যেটা মরে গেছে ১ কেজির ওটার কি পরিমাণ অ্যাক্টিভিটি আছে সেটা আপনি মেজার করবেন। From that you can work out how many half life has been passed and from that you can work out আমরা what কি is বের the করব? age of the কি বের substance, করব? age of the substance. Okay. একটা এক্সাম্পল দেখেন তাইলেই বুঝবেন। Suppose you have a 120 gram sample of a living wood. Okay, yes. এটার অ্যাক্টিভিটি হচ্ছে 24 ব্যাকুয়াম। এখন আপনি একটা হিস্টোরিক্যাল সাইট থেকে একটা এরকম কাঠের টুকরা স্যাম্পল নিলেন যেটা 120 গ্রামস এর। তাহলে ওর অ্যাক্টিভিটিটা আপনি মেজার করে অবশ্যই কম পাবেন। 6 ব্যাকুয়াল পাইলেন। তাহলে এখানে কত টাইমস কমছে? কত হাফ টাইমস কমছে? What? কতগুলো হাফ লাইফ পার হয়েছে? 24 থেকে আমরা যদি 6 এর 4 24 থেকে 12 একটা হাফ লাইফ, 12 থেকে 6 দুইটা হাফ। বুঝলেন? Oh how না বুঝলে বলেন। অথবা আপনি এভাবে বের করেন আপনার ইনিশিয়াল অ্যাক্টিভিটি মানে কারেন্ট অ্যাক্টিভিটি ইকুয়ালস টু ইনিশিয়াল অ্যাক্টিভিটি ইনটু কি ছিল আমাদের? Oh বুঝতে নাম্বার অফ পেরেছি। কি ছিল জানি? 24 into 1/2 আচ্ছা এই into ফর্মুলাটা কি ছিল আমাদের? অ্যাক্টিভিটি ইকুয়ালস টু ইনিশিয়াল A অ্যাক্টিভিটি not ইনটু into half per n. হ্যাঁ, One. হাফ টু দি পাওয়ার। ইয়া সো কয়টা অ্যাক্টিভিটি পার হয়েছে এটা এখান থেকে আপনি বের করতে পারবেন সিম্পলি। এই যে এখানে আমাদের এখনো অ্যাক্টিভিটি কত আছে? এখন অ্যাক্টিভিটি হচ্ছে 6 ব্যাকেটেল। আর ইনিশিয়াল অ্যাক্টিভিটি ছিল 24 ব্যাকেটেল। রাইট? Yeah. ইনটু হাফ টু দি পাওয়ার অফ n। তাহলে এখান থেকে n বের করতে পারবেন দিস ইজ 1/4 রাইট? দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার অফ n মানে 1/2 টু দি পাওয়ার n ঠিক আছে? সেটা 2 স্কয়ার লেখা যায় তাহলে n হচ্ছে 2 তার মানে Yeah. দুইটা হাফ লাইফ পার হইছে। একেকটা হাফ লাইফ কত বছর? দেখা আছে? কার্বন 14 5600 ইয়ার্স। সো দুইটা হাফ লাইফ যদি পার হয়ে থাকে ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 5600 into 2 years old Yeah. wood বুঝতে পারছেন? Yeah. কোনো কনফিউশন আছে? না। সো দিস ইজ রেডিওকার্বন ডেটিং বাট রেডিওকার্বন ডেটিং এর কিছু লিমিটেশন আছে।
সেটা হচ্ছে আমরা এখানে ধরে নিচ্ছি দ্যাট ওই যে ১২০ গ্রাম স্যাম্পল অফ লিভিং উডের যেই পরিমাণে অ্যাক্টিভিটি ছিল, ওরও হিস্ট্রিক্যাল সাইট থেকে যে ১২০ গ্রামের স্যাম্পলটা পাইছি, ওরও ইনিশিয়াল অ্যাক্টিভিটি হচ্ছিল। বাট আর উই সিওর অফ দ্যাট? হ্যাঁ, যেটা বলতেছিলাম, সো লিমিটেশন এর ১ম জিনিসটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি কি যে আমাদের হিস্টোরিক্যাল সাইট থেকে যেই উড স্যাম্পলটা পাইছি, ওর লাইফে যেই পরিমাণ কার্বন 14 অ্যাবজর্ব করছে, এখনকার যুগের একটা 120 গ্রামের স্যাম্পল অফ উড একই পরিমাণ কার্বন 14 অ্যাবজর্ব করছে। দ্যাট মিনস উই আর অ্যাসিউমিং দ্যাট কসমিক রে radiation was constant throughout these millions of years or Which is thousands of possible. years, which is not possible. কারণ আগের ওয়েদার কন্ডিশন আর এখনকার ওয়েদার কন্ডিশন কি সেম? Over the years, global warming, deterioration of the ozone layer এর কারণে cosmic radiation অনেক বেড়ে গেছে। সো এখনকার একটা স্যাম্পল অফ উডেও যদি আপনি 24 becquerels of আ রেডিওঅ্যাক্টিভিটি পান, হয়তো ৬ বছর আগে বা ৬ বছর না, 6000 ইয়ার্স বা 12,000 ইয়ার্স আগের স্যাম্পলটার মধ্যে ব্যাকটেরিয়াল রেডিং আরো কম ছিল। সো এটা একটা লিমিটেশন, রাইট? We are assuming that the level of cosmic radiation has been constant over the years, right? Yeah. Which is a bit of a limitation because it is not constant. তারপর আরেকটা প্রবলেম হচ্ছে, if the samples are older than 50,000 বা 60,000 years, তখন radioactive dating using carbon 14 will not be possible. কেন? কারণ 50,000 বা 60,000 years এর মধ্যে আপনার কতগুলো হাফ লাইফ পার হবে? অনেক। So the radiation level will come back to the background will drop to the background radiation level. তখন it gets difficult to know যে how much radiation is actually produced by the sample and how much of it is the background. বুঝলাম। বুঝলেন? আবার বলি, এখান পর্যন্ত ধরেন 50 ইয়ার্স বা 60,000 ইয়ার্স যদি পার হয়, আমাদের কয়টা অ্যাক্টিভিটি পার হয়েছে? একটা হচ্ছে ৫,০০০ ৫,০০০ আমাদের ৫,৬০০ তে ডিভাইড করেন 60,000 এ কত আসে? কতগুলো হাফ লাইফ আসে? না। 10.7 half lives. 10 pound, let's say, okay, 10.7 half lives. 10 half lives এ বলি। And 10 half lives পরে, how much of the activity will be remaining? Almost like background rate, almost. That's what I'm saying. So background radiation এ পড়ে গেলে আপনি তো আর মেজার করতে পারতেছেন না how much of this radiation is actually caused by the carbon 14 and how much is coming from the background. Yeah. Right? So এটা একটা বড় limitation. Radiocarbon dating cannot be used for samples which are older than 50,000 or 60,000 years. Okay? এবার আসেন, যদি inorganic হয় তাহলে তো রেডিওকার্বন ডেটিং করতে পারবেন না আপনি, because it doesn't have carbon 14 in it. সো এই রকস যেগুলো ইনঅর্গানিক ম্যাটার, এদের ক্ষেত্রে আমাদের মানে রেডিও অ্যাক্টিভ ডেটিংটা একটু ডিফারেন্ট হবে। এখানে আমরা কি করব? উই উইল সি আমাদের প্যারেন্ট নিউক্লাইড, প্যারেন্ট মানে অরিজিনাল যে নিউক্লাইডটা ছিল আনস্টেবল, অ্যান্ড ডটার নিউক্লিয়েডের পার্সেন্টেজ কত আছে। ওখান থেকে উই উইল ট্রাই টু এস্টিমেট দ্য এজ অফ দ্যাট স্যাম্পল। ঠিক আছে? জিনিসটাকে আমি বুঝাই আপনাকে। ধরেন এখানে একটা এক্সাম্পল দেন, পটাশিয়াম 40, এটা হচ্ছে প্যারেন্ট নিউক্লিয়েড। এটা অনেক রকস এর মধ্যে পাওয়া যায় পটাশিয়াম 40। এটা ডিকে করে ডটার নিউক্লিয়েড হিসেবে প্রোডিউস করে বা প্রোডাক্ট হিসেবে প্রোডিউস করে আর্গন গ্যাসেস। ওকে? এখন কথা হচ্ছে, এই আর্গন গ্যাস মানে ইনিশিয়াল অবস্থায় একদম নতুন অবস্থায় পটাশিয়াম 40 বেশি পাবেন, আর্গন গ্যাস থাকবে না। Yeah. হয়তো ১ বছর পুরনো হলে রকটাতে দেখা যাচ্ছে আর্গন গ্যাসের পরিমাণ 2% হয়ে যায়। পটাশিয়ামের পরিমাণ 98%। সো আপনি আপনার স্যাম্পল, তার মানে বুঝলেন প্রতি বছরে 2% করে আর্গন গ্যাসের রেশিওটা বাড়তেছে Yeah. কম্পেয়ার টু পটাশিয়াম। সো এখন আপনি একটা রক স্যাম্পল নিলেন, ওটার মধ্যে কি পরিমাণ আর্গন গ্যাস আছে ওটা আপনি মেজার করবেন। সো দেখলেন হয়তো আপনি 50% আর্গন গ্যাস আছে, 50% আপনার পটাশিয়াম আছে, রাইট? সো এই রেশিওর জন্য আমাদের কয় বছর পার হতে হবে? প্রতি বছরে যদি 2% করে কমে, এখানে 25 বছরের একটা হিসাব। আমি জাস্ট গিভিং a রাফ এক্সাম্পল। Okay. ওকে? সো এইভাবে আমরা প্রোডাক্ট আর প্যারেন্ট নিউক্লিয়েডের রেশিও থেকে বা প্রোডাক্ট অ্যান্ড প্যারেন্ট নিউক্লিয়েডের প্রপোর্শন কতটুকু আছে আমার রক স্যাম্পলে, সেখান থেকে উই ক্যান এস্টিমেট আ এজ ফর দ্য রক। এবং এইভাবে এটা করতে হবে বিকজ এইভাবেই করতে হবে বিকজ উই ডু নট হ্যাভ কার্বন 14 হিয়ার। বুঝতে পারছি? না বুঝলে বলেন। Oh yeah, এখানে carbon নেই তাহলে তো it doesn't give off any radiation, right? It does. It has other radioactive elements. Radioactive elements না থাকলে তো ওরা আমি এজ এস্টিমেট করতে পারব না। Okay, But তাহলে it doesn't have carbon 14. অন্য রেডিয়েটিভ তাহলে আমরা যদি এইভাবে ডিজাইন করি, মনে করেন first I take
GM counter or হুম, GM tube হুম, হুম, and connect it with a count rate or counter rate meter. First, I take the background radiation, হুম, note করলাম, then I take the place the sample in front of the counter and measure it and measure the final নিউ রেডিয়েশন। new radiation, হুম, final collected one. হুম, তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে কি জানি কি বলে কতগুলি কতটুকু রেডিয়েশন হুম, আছে হুম, মনে করেন তারপর আমার যে রিয়াজটা বললো তারপর আমরা ওই সাবস্টেন্স এর ইনিশিয়াল হুম, রেডিয়েট কত থাকে ওটা যে কম্পেয়ার করলে we can find the number of half lives it has crossed. হুম, ওভাবে করতে পারেন যদি ওটার ভিতরে রেডিয়েটিভ আইসোটোপ থাকে। হ্যাঁ, you can do that. That's the basic technique. হাফ লাইফ এর মাধ্যমে আপনি করতেছেন। You হাফ can do লাইফ that. না করলে আমরা লাইক ওটা তো পারবো কত হাফ লাইফ পাস করতে তখন এইজ থেকে বের করবো। ওর হাফ লাইফ প্রতি হাফ লাইফের জন্য কত বছর? You need to know that at figure at least. ধরেন potassium 40, let's say it's radioactive, right? Yeah. So এই potassium 40 রেডিয়েক্টিভ অবস্থায় থাকলে ওর হাফ লাইফ কত? সেটা আপনার জানা থাকতে হবে। Just like carbon. Oh, so first I will know the half life, then I will know the হ্যাঁ, I need to know the initial কি জানি its initial activity হুম, or each activity সাথে আমি ফান অ্যাক্টিভিটি মানে যে অ্যাক্টিভিটি আছে ওটা কম্পেয়ার করে হাফ লাইফ বের করে নাম্বার হাফ লাইফ ইনটু আপনার হুম, ওটা তো হচ্ছে বেসিক, ওটা তো রেডিওঅ্যাক্টিভ ডেটিং এর মতোই হচ্ছে। জাস্ট ওখানে কার্বন 14 ছিল, এখানে কার্বন 14 এর মধ্যে অন্য কোনো রেডিওঅ্যাক্টিভ ইয়া আইসোটোপ ইউজ করবেন। You can use that if that is possible for you. বা এক্সপেরিমেন্টাল ডিজাইনটা আমরা ওভাবেই করব। ইয়া বাট অ্যাকচুয়ালি যেটা করা হয়, এই রক গুলা এমন কিছু এলিমেন্ট দিয়ে তৈরি আছে, এমন এলিমেন্ট দিয়ে তৈরি আছে যেগুলোর এইজ আর্থ এর চেয়েও বেশি। ঠিক আছে? সো তখন তো আপনি হাফ লাইফ দিয়ে ওভাবে এস্টিমেট করতে পারবেন। মানে এই যে আর্থ এর চেয়ে বেশি। সো এই একটা ইসের কতটুকু অ্যাক্টিভিটি থাকতে পারে, ওটা তো আমার পক্ষে ইনিশিয়ালি জানা হয়তো সম্ভব না। সেই ক্ষেত্রে তারা ওই যে ওইটা দেখে, প্যাটার্নটা দেখে। যে ডটার নিউক্লিয়েট কি পরিমাণ আছে, প্যারেন্ট নিউক্লিয়েট কি পরিমাণ আছে। হোয়াটস দ্য পার্সেন্টেজ? অ্যান্ড দেন ইউ ক্যান কম্পেয়ার দ্য পার্সেন্টেজ অ্যান্ড এস্টিমেট আ এইজ। যে কি পরিমাণ এইজ এই রকটা পার করছে। ঠিক আছে? এই যে আমি আবার আবার জিনিসটা বুঝাই। ধরেন একদম অরিজিনাল অবস্থায় একটা রক স্যাম্পল ওকে আছে আমার কাছে। যেটা আরেকটা হচ্ছে প্রিহিস্টোরিক সাইট থেকে এটা পাইছি। ইয়েস ঠিক আছে? এটা হচ্ছে হিস্টোরিক্যালটা। ওকে ওকে? এই ২ টারই ম্যাচ সেম। এই রক স্যাম্পলটা যা দিয়ে তৈরি ওটা এক্সাক্টলি সেম জিনিস দিয়ে তৈরি। ধরেন এটার মধ্যে প্যারেন্ট নিউক্লিয়েট হিসেবে আছে পটাসিয়াম 40 আর পটাসিয়াম 40 ডিকে করে প্রোডিউস করে আর্গন এবং আর্গনটা এটার ভিতরে অ্যাবসর্ব হয়ে থাকে। ইয়েস সো এটার ধরেন এইজ এখন আছে সাপোজ এটার এইজ আছে হোয়াট ওয়াজ আমাদের দ্য এজ কোনটার? এটার? আ ওকে, দ্যাট ইস ডিফিকাল্ট। নরমালি এটার জন্য আমাদের আগে থেকে জ্ঞান রাখতে হবে এই জিনিসটার ব্যাপারে। আ ইন্টারনেট থেকে এইচটা বের করে নিলাম ইন্টারনেট থেকে এইজ বের করলাম, দ্যাটস সামথিং। এটা তো বের করাই যায়। অ্যাকচুয়ালি এটার ইনিশিয়াল এইজটা আসলে বের করব কেমনে? তারপরে সেটা আমি কম্পারিজন এ যাব। রিয়াজা বলছিল সে বলছে that লিখে use the internet to find out that না, বলছে লিখে দিতে না, ওদের মার্ক লিখলে না। আসলে ওটা আপনাকে যদি ডিজাইন করতে বলে তাইলে মানব। ওকে ওখানে যে আপনাকে ডিজাইন করতে হবে। যেমন আপনাকে ডিজাইন করতে বলবে না। সে যে বল আচ্ছা, this is actually true. How do we actually know? আচ্ছা, এটা করার উপায় কোনটা আছে। কোনটা how do we what এটা হচ্ছে how do we what how do you know that actually এটার composition initially activity কত ছিল? এটা উপায় আছে, কোন সমস্যা নাই। পটাশিয়াম 40 এটার অ্যাক্টিভিটি কি আমি জানতে পারবো না? কেমনে যেকোনো একটা এলিমেন্ট নেই যেটার মধ্যে পটাশিয়াম আছে। And then I measure it up. I try to plot a graph of count rate against time. ওখান থেকে আমি হাফ লাইফ বের করতে পারবো না পটাশিয়াম 40 হ্যাঁ এটা তো হয়ে গেল। yes yes একটা ছোট স্যাম্পল নেন পটাশিয়াম 40 ওটার একটা কাউন্ট রেট এগেইনস্ট টাইম এর গ্রাফ আঁকেন। yeah ওকে? কাউন্ট রেট এগেইনস্ট টাইম এর গ্রাফ আঁকেন, ওখান থেকে আপনি হাফ লাইফ এস্টিমেট করে পাবেন। yes সো ইউ নো দ্যাট হাফ লাইফ অফ পটাশিয়াম 40 তাহলে ওই প্রসেসে আসলে চলে যাচ্ছে। আচ্ছা, ইনিশিয়ালি ধরেন এটা লেটস সে আমরা যদি একটা স্যাম্পল অফ রক ওর ইনিশিয়াল এইজটা কেমনে বের করব? এটাই তো হচ্ছে সমস্যা। কোনটা মানে এটার এইজ কত? এই স্যাম্পল মানে যেটা আমি শুরুতে নিতেছি সেটার এইজ কত? ওটা এসে বাই করতে যদি পারছেন আপনি নোন এইজ এর একটা স্টোন পান, তাহলে তো আপনার বাই করা যদি পান, তাহলে ঠিক তো আছে? বাই করতে লাগবো কি লিখে আপনি জানেনই না, না, এটার এইজ জানি আমি। বলছি যেটা প্রিহিস্টোরিক সাইট থেকে নিছি, ওটার এইজ আমি জানি না। ওকে ওটা তো জানেন ধরেন একটা নিউলি ফর্মড স্টোনস তো ওভার টাইম আপনার এই যে মিনারেলস ডিপোজিট হয়ে ফর্ম করে, ঠিক Yeah. আছে? স্টোনের এইজ বের করা মানে ছোটখাটো এই স্টোনের এইজ বের করার একটা ওয়ে হয়তো আছে। এটা আমি একটু নেক্সট ক্লাস যদি ইন্টারেস্ট থাকে আপনার আমি জানি না জানাবো না। স্টোনের এইজ কেমনে বের করে। Yeah. সো ধরেন আমি একটা স্টোনের এইজ জানি যে এটার এইজ হচ্ছে ১০০ বছর। Okay. ওকে? এবং এই ১০০ বছর স্টোনের মধ্যে পটাশিয়াম which is the parent nuclide, Yeah. ওকে? আসলে সিম্বল তো ভুল দিছি। পটাশিয়াম আছে ধরেন 98%
আর আর্গন আছে 2%. 2%। তার মানে ১০০ বছরেরটার মধ্যে 2% আর্গন থাকে। এখন আপনি আপনার প্রিহিস্টোরিক স্যাম্পলটাকে নিলেন। ওটার মধ্যে আপনি দেখলেন পটাশিয়াম আছে ধরেন 60%, আর্গন আছে 40%। সো এই যে রেশিওটা, তাহলে প্রতি 20 years. 2% এর জন্য আপনার ১০০ বছর পার Yeah. হইছে। ডিকে করে 2% এ আসতে ১০০ বছর এটা পার হইছে। 3000 তাহলে তাহলে ওটা। এখানে ৪০ এর মধ্যে এরকম কয়বার পার করতে হবে আপনার? 20 বার। 20 টাইমস। সো 20 100 into ইনটু 20. 100 That's 2000. তাহলে এই রকের এজ হবে ২০০০ বছর পুরনো এই রক। জাস্ট আস এক্সাম্পল। Okay. ওকে? বুঝতে পারছি। এগুলো অনেক বছর পুরনো জিনিস হয়। হ্যাঁ, এখানে আমাদের একটা সন্দেহ থেকেই যাচ্ছে that initially এটা যে ১০০ বছর পুরনো রক, এটা আমি বুঝবো কিভাবে, রাইট? Yeah. আচ্ছা, এটা আমি তাহলে আপনাকে জানাবো না যেহেতু আপনি Okay, ক্লাসে তাহলে how কিভাবে can we করতে design হয়। this experiment? Like কিভাবে কোনটা? লিখবো এটা এক্সপেরিমেন্টটা? এই এক্সপেরিমেন্টটা? Yeah. এটা আমরা এভাবে করতে পারি। So we know we need to use a rock with the same mass Yeah. of a known age, Yeah. and we see what is the percentage of the parent nuclide and the daughter nuclide in the আমরা সেম রকটা নিব of the same mass but same rock, same composition rock with the same known age. weight. Okay, we find out the percentage of parent and daughter nuclide Yeah. in this rock, Yeah. and then we take the sample by prehistoric rock Yeah. and find out what percentage of daughter and parent nuclides exist in that rock, and then using comparison we can find out the age of the prehistoric rock. আর যদি comparison এর details তার আপনার দেওয়ার দরকার না, ওটা যদি ক্যালকুলেশন করতে বলে তাহলে দিবেন। Yeah. ঠিক আছে? সো আমরা বেসিক্যালি আমাদের পার্সেন্টেজটা থেকেই বের করব। কয় পার্সেন্ট আছে ওই রেশিওটা থেকে আমাদের ইনঅর্গানিক সাবস্টেন্সের Yeah. এজটা বের হবে। ঠিক আছে? ক্লিয়ার? ডেঞ্জার্স টু হেলথ অফ আয়োনাইজিং রেডিয়েশন, এটা আমরা মোটামুটি কিছুটা জেনে আসছি। আয়োনাইজিং রেডিয়েশন ক্যান অ্যাকচুয়ালি ড্যামেজ our body tissues and also can cause damage to our DNA and cells, right? যেটার কারণে we can have cell mutation which can lead to tumor and that can ultimately lead to cancer. So এই কারণে আমাদের we have to make sure that we are not exposed to too much radiation. Okay? এখন alpha particles এর কথা যদি আমরা বলি, alpha particles, is it harmful to us? Outside our body, alpha particles বা alpha radiation is not harmful at all. But if alpha particles gain entry into our body, they are very highly ionizing. Yeah. And they can cause huge damage to our cells. Iron is a different thing to the হ্যাঁ? iron is a different thing to loss of electron. Ionizing এর definition. Ionizing বলতে? Or highly ionizing means basically this particle has a high charge which ensures that this particle can release electron from other particles it meets in the path. Okay? বুঝতে পারছি? তো highly ionizing হওয়ার কারণে if it gains entry into our body তাহলে কিন্তু এটা খুবই বাজে ড্যামেজ করতে পারে। এখন those people who are smokers, they run this risk of getting alpha particles in very close to their lungs. ঠিক আছে? আমার পড়ান দরকার আমি পড়াই, right? ঠিক আছে? So in that case that কেন is স্মোকিং করলে টোবাকো থেকে আপনার alpha থাকে? টোবাকো বার্ন করলে অনেক রকমের রেডিয়েশন বের হয়, তার মধ্যে আলফা রেডিয়েশন বের হয়। Slowly. তো ওটার মধ্যে তো অনেক ধরনের লিভস অনেক কেমিক্যাল মেশানো। It's not just the leaves that you burn. অনেক কেমিক্যাল মিক্সড থিংস। বাবাকে বলা উচিত। Okay, so you actually run that risk. হ্যাঁ, alpha radiation if it gets close to your মানে cells তাইলে সমস্যা হয়ে যেতে পারে আপনার। ঠিক আছে? That's why Okay. smoking causes cancer. That is the reason your advertisement দেওয়া হয় smoking can cause Advertisement warning দেওয়া warning দেওয়া হয়। So it is. এখন আসেন বেটা and gamma radiation. Beta and gamma radiation alpha তুলনায় their penetration power is bigger. Still, beta radiation can penetrate through skin and flesh and they can cause damage to our cells. Gamma radiation is the most penetrating এবং এটা থেকে আমাদের সবচেয়ে নিরাপদে থাকতে হবে। We need to ensure that we have very minimum exposure to such type of radiation. এখন এটা করার জন্য একটা উপায় হচ্ছে অনেক ইন্ডাস্ট্রি যেখানে নিউক্লিয়ার বা রেডিয়েটিভ এলিমেন্টস ইউজ করা হয়, তারা স্পেশাল ব্যাজেস পরে এরকম Yeah. ফটোগ্রাফিক ফিল্মের মতো একটা ব্যাজ থাকে। সো এই ফটোগ্রাফিক ফিল্মটা উইল গেট foggy if it is exposed to too much radiation. So ওটা কতটুকু foggy হয়ে যাচ্ছে তার উপরে বেস করে you can actually have an idea whether you are being exposed to too much of radiation or not. যদি হয় সেক্ষেত্রে you should take other protective measure বা get out of that place. ঠিক আছে? তারপর থার্মোলুমিনেসেন্স। থার্মোলুমিনেসেন্স। থার্মো মানে কি? Thermal.
টি থার্মাল লুমিনেসেন্স মানে লাইট 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 ওকে। সো এইটা হচ্ছে আরেক টাইপের স্পেশাল ব্যাচ যেগুলো হচ্ছে এগুলা যখন রেডিয়েশন পায় এরা স্লাইটলি ওয়ার্মড আপ হবে। রেডিয়েশন ক্যারিজ এনার্জি, কিছুটা থার্মাল এনার্জি গেইন করবে এবং সাথে, সাথে দে আর গোইং টু রিলিজ লাইট। সো ওরকম ব্যাচও ইদানিং দ্যাটস আ মডার্ন ভার্সন। সো ওইটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন whether you are being exposed to too much radiation or not. ওকে? সেফ হ্যান্ডলিং অফ রেডিয়েটিভ ম্যাটেরিয়াল। সো আমাদের অনেক সময় এক্সপেরিমেন্টাল ডিজাইন করতে হয় রেডিয়েটিভ স্যাম্পল নিয়ে। সো মেক সিউর দ্যাট ইউ ওয়্যার ডু নট গ্লাভস ইউজ any গ্লাভসও না। ইউ শুড ইউজ tongs মানে মেটাল এরকম ওই যে চিমটার মতো থাকে, টুইজারের মতো টুইজারদের মতো। ওগুলা দিয়ে ইউ শুড হ্যান্ডেল রেডিয়েটিভ আইসোটোপস। ওকে? স্টোরেজের ব্যাপারে যদি বলি, রেডিয়েটিভ স্যাম্পলস মাস্ট বি স্টোরড ইন lead lined containers কারণ lead হচ্ছে ensures that ৩ ধরনের রেডিয়েশনই ব্লক হয়ে যায়। ব্লকড হয় একটা রিডিউস হয় ২ টা ব্লকে একটা রিডিউস হয়। বাট গামা রেডিয়েশন when it is reduced to very low level ওটাকে আমরা অ্যাবসর্ব বলি। সমস্যা নেই। ঠিক আছে? হ্যান্ডলিং এর বিষয়টা অলরেডি আমরা বললাম। নরমালি যখন রেডিয়েটিভ স্যাম্পলস নিয়ে যারা বেশি কাজ করে they should make use of lead apron, ইয়েস lead এর তৈরি apron, রাইট? ইউজ করলে you should actually be able to reduce the exposure to radioactive waste. আরেকটা সমস্যা হচ্ছে ওয়েস্ট ডিসপোজাল। এটা একটা বড় সমস্যা। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমাদের যে রেডিয়েটিভ ফুয়েল আমরা ইউজ করি, ওখান থেকে যে ওয়েস্ট ম্যাটেরিয়াল তৈরি হয়, ওগুলাও কিন্তু রেডিয়েটিভ থাকে। and these are very long half life. এখন এদেরকে আপনি যেকোনো সময় যেকোনো জায়গায় যদি ফালায় দেন that can cause radiation that will keep on emitting radiation and people might encounter ওই cancerous growths, right? তো এই কারণে দেখা যায় এই ওয়েস্ট ডিসপোজালটা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। ইনফ্যাক্ট আই থিংক এগুলো নিয়ে কনভেনশনও আছে। এরকম কনভেনশন বাসাল কনভেনশন মনে হয় একটা আছে। বাসাল কনভেনশন যেখানে ক্লিয়ারলি বলা আছে যেই সব দেশে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইউজ করা হবে Yeah. they have to take measures to ensure that their waste is being disposed of properly. ওকে? যেমন এই যে ইউরেনিয়াম ফুয়েল এর যে রড গুলা থাকে, রাইট? ওগুলাকে কিন্তু ওই যে আন্ডার ওয়াটারে একদম আন্ডার ওয়াটার রাখতে দিতে হয়। হয় ঠিক আছে? ততদিন পর্যন্ত না ওদের নিউট্রন রিলিজ করার রেট কমে আসে টু আ সেফ লেভেল। কারণ ওটা তো আমরা জানি চেইন রিঅ্যাকশন যেটা আপনি বলছেন। they'll keep on releasing neutrons. কি জানি আন্ডার ওয়াটার যদি কি হয় আই থিংক আপনার হচ্ছে কারেন্ট এনার্জিটা কমে যাবে লাইক ওইটা তো আছেই প্লাস এটা আপনার হলেও রেডিয়েশনটা বাইরে বেরোতে পারে না। খুব বেশি অ্যাবসর্ব হয়ে যায়। and deep into the sea. বাইরে বের করার জন্য তো আমার and একটা ওয়েস্টটাকে তো আপনি ওপেন রাখবেন না। বাইরে না হলে যখন ম্যাগনেটিক ফিল্ড ইউজ করি না আমরা একটা যে বাইরে বের না হয় ওটা তো আমরা যখন প্ল্যান্টের মধ্যে কাজ করি তখন ম্যাগনেটিক ফিল্ড ইউজ করি। Yeah. আর আমি ওশেনের মধ্যে যখন ওয়েস্ট ডিসপোজাল করব ও আচ্ছা তখন তার ওইসবে কিছু করা লাগবে না। বাট obviously এটা ওপেন রাখা হবে। It's in covered and then kept in the and we'll see. ওখানে এখন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের চেম্বার আছে না কি জানি চেম্বার ওটা Fuel chamber, হ্যাঁ আই থিংক সো কি জানি চেম্বার আছে condenser কনডেন্সার মনে হয় ওটা কোনো করব। কনডেন্সার হচ্ছে ওই যে যেখানে আপনার পানিটা ঠান্ডা করে আবার আনা হয়। ও কারণ আসলে কাজটা কি? সব ইলেকট্রিসিটি জেনারেশন টেকনিক কিন্তু একই। টারবাইন এনার্জি রোটেট করে হিট আপ করে Yeah. ওয়াটারকে স্টিম Steam প্রোডিউস produce করে হয়, turbine টারবাইন রোটেট হয়। এটাই সবগুলোর কাজ। তারপর আপনার ম্যাগনেট থাকে ম্যাগনেট রোটেট করে এখন আপনি এই এনার্জিটা মানে স্টিমটা বানাবেন কেমনে? এটার উপরেই হচ্ছে যত কাজ কারবার। যদি কোল ফায়ার্ড পাওয়ার স্টেশন হয় তাহলে কোল বার্ন করে আপনি স্টিম প্রোডিউস করবেন হিট দিয়ে। যদি আপনার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হয় তাহলে রেডিয়েশন থেকে যে হিট এনার্জি Yeah. বেরোবে সেটা দিয়ে আপনি স্টিমকে Yeah. পাওয়ার স্টিম ফর্ম করবেন। যদি আপনার কি বলে হাইড্রোইলেকট্রিক ড্যাম হাইড্রোইলেকট্রিক ড্যাম হয় তাহলে ওয়াটার রিজার্ভার যে উপরে ওয়াটার চলে ওটারটা আলাদা। বাট এই যে যেগুলো ফুয়েল বার্ন করে কাজ Yeah. করে এগুলো সব এক। Yeah. স্টিম। আর হাইড্রোইলেকট্রিক ড্যামেরটা কি হচ্ছে? উপরে জিপি থাকে নিচে পড়ে পরে এইতে কনভার্ট হয় ওটা হিট করে টারবাইন দিয়ে ঘোরায়। টারবাইন থেকে আবার সবগুলাই সেম। টারবাইন ঘুরবে within a magnetic field. Yeah. There's a rate of change of magnetic flux linkage. EMF is induced which causes a current to flow. Yes. বুঝতে পারছি? Yes. চ্যাপ্টার শেষ হ্যাঁ, চ্যাপ্টার শেষ। কোয়েশ্চেন অ্যান্সার এগুলো করতে পারবেন না? হ্যাঁ পারবো পড়তে হবে সবগুলো অ্যান্সার দেয়া আছে। এটা করা নেসেসারি না ওয়ার্কশিটে করলেও হবে। জাস্ট ওদের দেখে নিন যে আপনি অ্যান্সারস গুলা ওগুলোর সাথে গেছে ছয়টা থিওরি তো। সাতটা আটটা বাপরে কি অ্যান্সার তো বড় খেলটিকা থিওরি তো। ঠিক আছে? কত মার্কের আছে রেডিয়েশনে এত বড় আসে না তো। এত বড় ওরা দিছে। এত বড় দিবে না।